দর্শক চ্যানেলের উত্তর আমেরিকা স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের কথা অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা মূলত প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলি, এর বাইরেও বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আজকে আমরা একটু আড্ডা দিতে চাই ভিন্ন আঙ্গিকে। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, একজন নৃত্যশিল্পী, একই সঙ্গে একজন অভিনয় শিল্পীকে আমরা পেয়েছি। বাংলাদেশ থেকে তিনি সদ্য এসেছেন নিউ ইয়র্কে এবং তার কাজ, তার আগামী দিনের কর্মপরিকল্পনা এবং এরই মধ্যেই তিনি আলোচিত হয়েছেন ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে। আমাদের সঙ্গে পরিচিত মুখ নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী পারসা ইভানা আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। স্বাগত জানাচ্ছি পারসা ইভানা আপনাকে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি সময় দিয়েছেন। বাংলাদেশ থেকে মাত্রই আপনি এসেছেন, আমি যেটা জানলাম। একটু জানতে চাইবো যে কেন এবারে আসলে আসা? অ্যাকচুয়ালি আমার আম্মু থাকে নিউ ইয়র্কে অনেক বছর ধরে, 3 ইয়ার্স প্রায়। সো আমার অ্যাকচুয়ালি 2 ইয়ার্স আগে ভিসা হয়েছে। কাজ করি বাংলাদেশ ছেড়ে, আসলে অন্য কোথাও যে লং টাইমের জন্য থাকা হয় না। বাট এবার ভাবলাম যে একটা ব্রেক নেই, সেই সাথে সাথে আমার ইচ্ছে ছিল একটা অ্যাক্টিং কোর্স করার। সো ওইটার জন্য আমি অডিশন দিয়ে যখন সিলেক্ট হলাম তখন চিন্তা করলাম যে না, ওকে এখন যাওয়া যায়। সো এর জন্যই মূলত আসা। আচ্ছা, একটু কি বলবেন কিনা যে আপনি যে কোর্সটাতে এসেছেন এটা কি ধরনের একটা কোর্স বা কত দিনের কোর্স? এটা হচ্ছে 3 মান্থসের একটা কোর্স। এটা শর্ট ওয়ার্কশপ যেটাকে বলি আমরা। বেসিক্যালি আমরা তো যারা অভিনয় করি বাংলাদেশে, এই প্রজন্মের যারা আছি আমরা, বেশিরভাগ মানুষই থিয়েটার করা মানুষ না। মানে নর্মালি আমরা দেখা যায় আছে কিছু কিছু আর্টিস্ট থিয়েটার করা, বাট ম্যাক্সিমামই আমরা আসলে না শিখেই অভিনয় করি, যতটুকু মুভি দেখে, বই পড়ে কিংবা সিনিয়রদের কাছ থেকে প্যাশন থেকে অনেকে করা হয়। সো আমার ক্ষেত্রেও সেম। আমি যেহেতু নাচের মেয়ে, আমার নাচ থেকে অভিনয়তে আসা। তো অভিনয়ের ব্যাপারে আলাদা করে আমার কোনো আসলে প্রশিক্ষণ নেওয়া হয়নি কখনো। সো এবার চিন্তা করলাম যে এখানে যে ওয়ার্কশপটা আমি করতে চাইছি, ওরা শেখায় যে ক্যামেরার সামনে কিভাবে পারফর্ম করতে হয়। কিছু টেকনিক্স আছে যেগুলো আমরা জানি না, মানে যেগুলো হয়তো আমরা করি কিন্তু না জেনে করি, ওইগুলা প্রপারলি শেখানো হবে। একটা সিন কিভাবে অনেকগুলো মুডে করা যায়, বেসিক্যালি এগুলো নিয়ে ওরা কাজ করে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, সেই জন্যই আর কি এটা করছি। নিশ্চয়ই। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি বাংলাদেশে অনেক পরিচিত মুখ, এরই মধ্যেই বিশেষ করে ইয়াং জেনারেশন আপনাকে অনেক বেশি চেনে ব্যাচেলর পয়েন্ট দিয়ে। এর বাইরেও নতুন কাজ আপনি, আমি যতদূর জানি যে মোশাররফ করিমের সাথে আপনি একটা বড় পরিসরে কাজ করলেন। সেই কাজটা নিয়ে যদি বলেন, মির্জাতে সম্ভবত আপনি কাজ করেছেন, সেটা নিয়ে যদি একটু বলেন। এটা একটা ওয়েব ফিল্ম, সুমন আনোয়ার ভাইয়া ডিরেকশন দিয়েছে, সাথে আছে মোশাররফ ভাইয়া, এছাড়াও অনেক আর্টিস্ট আছে। এটা হচ্ছে একটা ডিটেকটিভ, পার্সোনাল ডিটেকটিভের গল্প। আমার ক্যারেক্টারটা থাকে টুইন, আমি টুইন ক্যারেক্টার প্লে করি, দুটো রোল আমাকে প্লে করতে হয়। সো ইটস আ ভেরি চ্যালেঞ্জিং রোল অ্যান্ড আমার কাছে মনে হয় গল্পটা অনেক ইন্টারেস্টিং। বঙ্গতে আসবে এটা একটা ওয়েব ফিল্ম। সো আমার কাছে মনে হয় দর্শকদের ভালো লাগবে, এটা নিয়ে আমরা কাজ করি। কবে নাগাদ রিলিজ হচ্ছে সেটা কি বলার সুযোগ আছে? ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে রিলিজ হওয়ার প্ল্যান আছে। 2 মাসের মধ্যে। এমনি কাজটা করতে গিয়ে মনে হয়েছে কিনা যে মানে অন্য অনেক কাজের থেকে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল? সব কাজই আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, কারণ এক একটা কাজে এক এক ধরনের রোল প্লে করতে হয়। আমি ইভানা থেকে বের হয়ে আমাকে অনেক ক্যারেক্টার্স প্লে করতে হয়। মির্জাতেও সেম, আমাকে 2টো ক্যারেক্টার প্লে করতে হয়েছে, একটা হচ্ছে লিজা, একটা হচ্ছে লুনা। সো 2টা মেয়ের পার্সোনালিটি ডিফারেন্ট। আর সুমন আনোয়ার ভাইয়ের সাথে এই প্রথম আমার কাজ হয়েছে। আর মোশাররফ ভাইয়ের সাথে আমার ক্যারিয়ারের শুরুর দিকে কাজ হয়েছিল, বাট এখন যখন মানে অনেক সিরিয়াস আমি অভিনয় নিয়ে, এখন এটা আমার ওনার সাথে বলতে গেলে প্রথম কাজ আর কি, আফটার 8 ইয়ার্স। সো মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে পারা মানে একটা ব্লেসিংস আমার কাছে মনে হয়, কারণ অনেক কিছু শেখা যায়। উনি এত দুর্দান্ত অভিনেতা অ্যান্ড এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস উনি খেয়াল রাখে। নট অনলি হিজ অ্যাক্টিং, আশেপাশে কে কী করছে, ভালো হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমি ওনার কাছ থেকে খুব অ্যাডপ্ট করতে পেরেছি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট ইভানাকে মানুষ দেখবে। নিশ্চয়ই, আমরা সেটি আশা করি। আমরা একটু আপনার যে গল্পটা জানতে চাই যে আপনি তো চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে থেকে 2014 সালে সেখানে সেরা হয়েছিলেন। নৃত্যশিল্পী থেকে অভিনয় শিল্পী, এই ট্রান্সফরমেশনটাকে আসলে কিভাবে দেখেন? পজিটিভলি দেখি, বিকজ আমার কাছে মনে হয় যে একটা প্ল্যাটফর্ম থেকে যখন আমরা আসি তখন আমাদেরকে অনেক ধরনের অফার্স দেওয়া হয়। সো চ্যানেল আই থেকে আমাকে বলেছিল যে আমার নাটক করতে হবে, তখন তো আমি খুব নার্ভাস ছিলাম যে আমি তো সারা জীবন নাচ করেছি, আমি অভিনয়টা করতে পারবো কিনা।
বাট আমি যখন প্রথম কাজটা করলাম, একটা 1 ঘন্টার টেলিফিল্ম, তারপরে এত প্রশংসা পেয়েছি ইন হাউস থেকে। আমাদের চ্যানেল আইতে তো অনেক ডিরেক্টরসরা, তখন আমরা সবার সাথে সবার দেখা হতো। সো প্রত্যেকটা মানুষ আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল, অ্যান্ড ওখান থেকে আমি অনেকগুলো কল পাই কাজের জন্য। সো আফটার দ্যাট আমি একটা সিরিয়াল করেছিলাম 9.5 নামে। সেটা করার পর দেখলাম যে রাস্তাঘাটের মানুষ আমাকে একটু একটু রেকগনাইজ করা স্টার্ট করলো। দেন আই টুক ইট ভেরি সিরিয়াসলি, যে না, আমি আমার জবটাকে অনেক এনজয় করছি। আর নাচের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারি ইন আ ডিফারেন্ট ওয়ে, বডি দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এক্সপ্রেশনস দিয়ে, বা বাস্তবতা তুলে ধরতে পারি আমরা আসলে অভিনয়তে। আর আমার একটা প্যাশন হচ্ছে হিউম্যান সোলকে এক্সপ্লোর করা। একদম ছোটকাল থেকে আমি অনেক ইন্ট্রোভার্ট, কথা কম বলি, বাট আমি যখন অভিনয় করি একদম ডিফারেন্ট পার্সন হয়ে যাই। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইটস আ ভেরি গুড ট্রান্সফরমেশন ফর মি। না, আপনার নাটক দেখলে মনে হয় না যে আপনি কথা কম বলেন, সেখানে মনে হয় যে আপনি অনেক বেশি কথা বলেন বা মিশেন, এই ব্যাপারটা স্বাচ্ছন্দ্যের সাথে আপনি অভিনয়টা করেন। একটু জানতে চাইবো যে নতুন কি কাজের সাথে সামনে যুক্ত হচ্ছেন, বিশেষ করে নাটক অথবা নৃত্য নিয়ে যদি কোনো কাজ থাকে। আমি এখানে বেশ কিছু ডান্স কভার্সের প্ল্যান নিয়ে এসেছি। আমি এখানে কয়েকটা ডান্স কভার করব, যেগুলো আমার দর্শক খুব পছন্দ করে আমার সোশ্যাল মিডিয়াতে, যারা আমাকে ফলো করে বা যারা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো ওদের জন্য আমার কিছু প্ল্যান আছে এখানে। অভিনয়টা হয়তো এখানে করা হবে না, বাট এখান থেকে যাওয়ার পরে আমার কিছু কাজের কথা চলছে। একটা ফিচার ফিল্ম হয়তো করব, অ্যান্ড কিছু ওয়েব ফিল্মের কথা চলছে। সো ওগুলো একটু বুঝে শুনে, একটু ক্যারেক্টারগুলো বুঝে যদি ব্যাটেবেলা সব কিছু মিলে যায়, তাহলে হোপ সো নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিছু কাজ আমার আসবে। আচ্ছা, একটু নিউ ইয়র্কের অভিজ্ঞতার কথা শুনি। মাত্র এসছেন, বাঙালি কমিউনিটির সাথে তো এখানে আসলে মেশা হয়। তারকাদের তো আসলে বাংলাদেশে যেমন আপনারা যখন হেঁটে যান বা চলেন, সাধারণ মানুষের একটা রেসপন্স থাকে, প্রবাসে আসলে বিষয়গুলো আসলে কিভাবে এনজয় করেন? আমার ভালো লাগে যখন আমি কিছুদিন আগে ইউকেতে গিয়েছিলাম। সো ওখানে একটা শপিং মলে কয়েকজন বাঙালি দেখে রেকগনাইজ করে দূর থেকে আমার সাথে চিনে ফেলেছে এবং কথা বলতে এসেছে। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় ব্লেসিংস, কারণ দেশের বাইরে যারা থাকে বাঙালিরা, আমি এটা ফিল করতে পারছি এই কয়েকদিনেই, যে দে আর সো লোনলি আফটার আ ভেরি লং ডে, টায়ারিং ডে। তাদের করার কিছু থাকে না। যেমন আমার মা, আমি দেখলাম যে সারাদিন কাজ করে এসে বাসায় এসে ওই ফেসবুকেই দেখা যায় যে বাংলাদেশে কি হচ্ছে ওগুলাই দেখছে। সো ঘুরে ফিরে দেখা যাচ্ছে আমাদের নাটকই দেখছে, নট অনলি মাই মাদার, এভরিওয়ান, যে বা ভালো কাজ দেখার চেষ্টা করছে, বা বাংলা ভাষা যারা কথা বলে তাদেরকে দেখার চেষ্টা করছে। সো ওই জায়গাটা থেকে আমার কাছে এটা একটা ব্লেসিং যখন মানুষ আমাকে চিনতে পারে। এখানেও আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আমি বেশি দিন হয় নাই, মাত্র 3 দিন হয়েছে এসেছি, বাট আমার কাছে ভালো লাগে যখন কেউ চিনে বা কথা বলতে আসে, যখন অ্যাপ্রিসিয়েট করে। আমার কাছে মনে হয় আমার রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান অ্যাক্টর আরও বেড়ে যায়। নিশ্চয়ই। অ্যাজ এ পারসা ইভানা হিসেবে এই যে জনপ্রিয়তা বা পরিচিত হতে পারা, সেটি তো নিশ্চয়ই উপভোগ করেন। কোন কাজটা মনে হয় যে আপনার ক্যারিয়ারের, যেটি আসলে পারসা ইভানাকে অনেক বেশি সামনে নিয়ে এসছে, বা কোন চরিত্রটাকে মনে হয়েছে যে আপনি নিজে করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? এরকম অনেকগুলো চরিত্র আছে। আমার দর্শকরা আমাকে প্রায় বলে আমি যখন যেই চরিত্র করি মিশে যাই। সো এই কথাটা আমার খুব ভালো লাগে। আমি আসলে চেষ্টা করি যখন যে চরিত্রটা করি তখন 100% এফোর্ট দিয়ে ওই কাজটা করার। অ্যান্ড প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, আমার নাচ মানুষ অনেক পছন্দ করে। সো দেখা গেছে যে আমার নাচেরও প্রশংসা পাই আলাদাভাবে। দেখা যায় যে এখন যেহেতু অভিনয় করা হবে না অনেক মাস, আমি নাচটা করব। আমি জানি যে আমার শুধু একটা আইডেন্টিটি না, আই হ্যাভ অ্যানাদার থিং টু ডু। সো ওই জায়গা থেকে ভালো লাগে। না, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ব্যাচেলর পয়েন্ট করার পর বোধহয় একটা বড় ধরনের সাড়া পড়েছিল বা আলোচিত হয়েছিল নাটকটি, যেহেতু মানে এরকম কোন নাটকটি আসলে মনে হয়েছিল যে আপনার অনেক বেশি উল্লেখযোগ্য ছিল, যে যার পর আপনি অনেক বেশি দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছিলেন? ডেফিনেটলি ব্যাচেলার পয়েন্ট আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। এর আগেও মানুষ আমাকে পছন্দ করতো, বাট ব্যাচেলার পয়েন্টের একটা ক্রাউড আছে, হিউজ ক্রাউড, যেটা অনেক আগে থেকে মানুষ দেখে আসছে। আমি তো সিজন 4-এ ছিলাম।
সো যখন দর্শকরা ইভা আপু বলে আমাকে এখন সবাই বেশি চিনে, সো আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় ব্যাচেলার পয়েন্ট, এছাড়াও আমার কয়েকটা কাজ আছে, গুড বাস, ব্যাড বাস, লাভ বাস, এই তিনটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি আর কি। ব্যাড বাসটা শুরুতে করেছিলাম আমরা, দেন এটা এত বেশি সাড়া পেয়েছিল, তারপরে গুড বাস, তারপরে লাভ বাস। এই তিনটা কাজেও অনেক মানুষ পছন্দ করে, এখনও এটা নিয়ে কথা বলে। সো এরকম কিছু অনেকগুলো। আমার আরেকটা কাজ আছে বিদেশ, সেই ক্যারেক্টারটা মৌসুমী নামে ক্যারেক্টার করছিলাম ওখানে, ওই ক্যারেক্টারটা মানুষ পছন্দ করেছিল। দই একটা নাটক আছে আমার, মানে ডিফারেন্ট জনরার ডিফারেন্ট নাটক। তারিকা নাম খানের সাথেও আপনার কোনো একটা নাটক, হ্যাঁ একটা নাটক হয়েছিল ওখানে, এভাবেও ফিরে আসা যায়, হ্যাঁ ওখানে আমি ডিফারেন্ট ক্যারেক্টার করেছিলাম। সো ওইটাও বেশ পছন্দ করেছি। রমনা পার্কে শুটিং হয়েছিল, আমি নিজেও দেখেছিলাম, বেশ ওইটাও মানুষ পছন্দ করেছিল। সো এরকম কয়েকদিন আগে একটা কাজ করলাম প্রাকৃত জন, ভিকি জায়েদ ভাইয়ার। এই কাজটাও মানুষ একটু ডিফারেন্ট ভাবে আমাকে দেখেছে। সো আমার উল্লেখযোগ্য বেশ কয়েকটা কাজই আছে যেগুলো মানুষ আসলে পছন্দ করে। অভিনয় শিল্পীর তো আসলে স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে না কখনোই, তার পরবর্তী কাজের জন্য তিনি সবসময় অপেক্ষা করেন। এরকম কি মনে হয় যে আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো চরিত্র যেটাতে এখন অভিনয় করতে পারেননি কিন্তু করতে চান? আমার কাছে মনে হয় আমি এখনো কিছুই করতে পারিনি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমার কাছে মনে হয় মাত্র স্টার্ট করেছি, আমার আরো অনেক ক্যারেক্টার্স করা বাকি। আমি একটা ক্যারেক্টার বলতে পারবো না আপনাকে যে ক্যারেক্টারটা আমি আসলে করতে চাই, বিকজ আমি অনেক ক্যারেক্টার্স করতে চাই। আমাদের অনেক গল্প আছে, এক একজনের এক একটা গল্প। আমরা যদি এক্সপ্লোর করি, এক একজনের সাথে যখন কথা বলবো, এক একজনের লাইফে এক এক ধরনের ঘটনা ঘটছে। নিউজ পেপার এক এক ধরনের নিউজ আমরা দেখছি, এক একটা মেয়ের স্ট্রাগল এক এক রকম, এক একটা মেয়ের স্বপ্ন এক এক রকম। আমার কাছে মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্টর যদি এই ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টর কিছু একটা মানে করলাম জীবনে। কারণ মানে আমরা যত আসলে কাজ করি তত আসলে কাজের চাহিদা বাড়তে থাকে। আমাদের মন চায় যে আজকে এটা করেছি, কালকে এটা করি। এটা শুধুমাত্র কাজের ক্ষেত্রে না, লাইফের ক্ষেত্রেও এরকমই। সো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে ওইটা মনে হয়। এই জন্যই আমি আসলে আরও নিজেকে আরও বেশি মানে পাকাপোক্ত করার জন্যই আমি অ্যাক্টিং কোর্সটা করছি। না হলে দেখা যেত যে ঘুরে ফিরেই সময় কাটিয়ে দিতে পারতাম। বাট আমার ইচ্ছাটা অনেক বেশি। আমি জানি না অপরচুনিটিস কতটা পাবো, বাট আমার ইচ্ছা আছে অনেক। আমি আরো অনেক 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 ক্যারেক্টার্স এক্সপ্লোর করতে চাই। একটু বলবেন কিনা যে নৃত্যশিল্পী একই সঙ্গে অভিনয় শিল্পী যেহেতু আপনি, বাংলাদেশের এখনো কি নৃত্য অ্যাজ এ ইটসেলফ সেটিকে প্রফেশন হিসেবে নিয়ে শুধুমাত্র নৃত্যশিল্পের সাথে যুক্ত থাকা, সেটি দর্শকদের দিক থেকেও কি একটু গ্রহণের অথবা পেশাদারিত্বের জায়গায় সেটি এখনো বোধহয় পৌঁছায়নি সেইভাবে, সেরকম একটা অবস্থান রয়ে গেছে কিনা? এরকম একটা অবস্থান তো অবশ্যই রয়ে গেছে। যেমন আগে অনেক প্রোগ্রামস হতো, এখন অনেকটা কমে গিয়েছে। কোথায় বেটার হবে আরো উল্টা খারাপ হচ্ছে। এই ঈদে একটাই প্রোগ্রাম হয়েছে অনলি বিটিভিতে, আর কোথাও কোনো শো হয়নি। সেটা খুবই দুঃখজনক। আমাদের দেশে খুব ভালো ভালো ডান্সাররা নাচ ছেড়ে দেয়, বিকজ এখানে ডান্সের প্রফেশনে পেশাদারিত্বের জায়গায় ঘাটতি, এখানে সেটেল না। আমরা যেমন অভিনয়ে জানি যে আজকে একটা ক্যারেক্টার করছি, কালকে একটা পাবো, বা একটু সামটাইমস সে কি হয় অভিনয়তেও যে অনেক বেশি প্রতিদিন শুটিং থাকে, ব্যাপারটা সেরকম না। স্ট্রাগল তো সব জায়গায় আছে, বাট নাচের ক্ষেত্রে সুযোগটা কম। সেটা আমার কাছে মনে হয় যে আমি জানি না কবে বাংলাদেশে ঠিক হবে। আমাদের পাশের দেশে দেখি অনেক অপরচুনিটিস। ইনফ্যাক্ট আমি আজকে যখন আমি ওই যে নাচের ইনস্টিটিউটটাতে গেলাম, হিউজ পরিমাণ ডান্সার্স, এভরিওয়ান ইজ ড্যান্সিং। এক একজন এক একটা স্টেট থেকে এসেছে, শুধুমাত্র নাচকে ভালোবাসে তাই। অ্যান্ড এক একটা টিচার এক একটা স্টেট থেকে এসেছে শিখাতে, মানে ওদের প্যাশনটাই ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় আমাদের ইনস্টিটিউটের জায়গাটা কম এবং আমাদের শোস কম। সেই ক্ষেত্রে অনেক ডান্সাররা দেখা যায় যে ওদের বাস ভাড়াও ওঠে না, দ্যাটস ওয়াই ওরা আসলে কি করবে, নাচটা ছেড়ে দিতে হয়। এটা খুবই দুঃখজনক। বাট আমার ইচ্ছা আছে যদি কখনো আরো বড় হই, নাচ নিয়ে কিছু একটা করব। নিশ্চয়ই। আমরা যেটা নারী ফুটবলারদের ক্ষেত্রে দেখেছি, নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখেছি, তারা অবহেলিত থেকেছেন। এরকম অনেকগুলো শিল্পের অনেক শাখা আছে যেটি আবৃত্তির জায়গাগুলো বা নৃত্যশিল্পী যারা রয়েছেন তারা আসলে এখনো পেশাদারিত্বের জায়গাটি আসলে এখনো তৈরি হয়নি, যেটা বলছিলেন। পারসা ইভানার জীবনের লক্ষ্য কি ছিল? অনেক সময় দর্শকরা ব্যক্তিগত বিষয়গুলো জানতে চান, যে অভিনয় শিল্পী হবেন এরকম লক্ষ্য থেকেই অভিনয়ে আসা, বা নৃত্যশিল্পী?
একদমই না, আমার কাছে মনে হয় আমার লক্ষ্য ছিল ডিফারেন্ট। আমার লক্ষ্য ছোটবেলায় এক ধরনের চিন্তা করি, আমরা যখন স্কুলে পড়তাম তখন ইচ্ছা ছিল পাইলট হব। আচ্ছা, তারপর একটু বড় হওয়ার পর মনে হলো প্লেন চালানো অনেক ডিফিকাল্ট, এয়ার হোস্টেস হব। তারপরে মনে হলো যে নাচ নিয়ে যেহেতু এত কাজ করছি, অনেক বড় ডান্সার টিচার হব। তারপরে যখন সেরা নাচিয়ে হলাম, অভিনয়ে ঢুকলাম, এখন মনে হয় অভিনয় ছাড়া আর কিছুই করতে পারবো না। তো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি অ্যাকচুয়ালি অভিনয় করতে চাই, অ্যান্ড পাশাপাশি যতদিন পারবো আমি নাচটা করতে চাই। এছাড়া মনে হয় না আমাকে দিয়ে কোনো কিছু হবে। তার মানে আপনার কোনো এইম ইন লাইফ ওইভাবে ছিল না, চলতে 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 হয়ে গেছে। যেহেতু 11 বছর ধরে আমি অভিনয়টাই করছি, তো আমার এখন এইটার প্রতি খুবই অন্যরকম ভালোবাসা এবং মায়া। আমার মনে হয় আমার নিউ ইয়র্কে 10 দিন এভাবে বসে থাকার চেয়ে পুরান ঢাকায় শুট করা অনেক বেটার। আসার পর থেকে এটাই ফিল হচ্ছে যে বাংলাদেশে কখন যাব, ভালো লাগছে না। 3-4 দিনে আমি টায়ার্ড হয়ে গেছি। বাংলাদেশকে অনেক বেশি মিস করছি। বাংলাদেশকে মিস করছি, অনেক বেশি মিস করছি। অ্যান্ড নিজের দেশে একটা বাসায় বসে থাকতেও ভালো লাগে, এটাই মনে হয় আমার কাছে। আর মনে হয় যে অভিনয়টা এত ভালোবাসি, যদি বলে যে সারা দিন রাত, যেমন আপনি যে কাজের কথা বললেন, ওটা আমরা সারা রাত শুট করেছি 4 দিন, কিন্তু এনজয় করেছি, খারাপ লাগেনি। এখানে বসে থাকলে মনে হয় মন খারাপ হয়ে গেছে বা কাজ ছাড়া ভালো লাগে না। সো আমার কাছে মনে হয় আমি আমার যতদিন বেঁচে থাকবো অভিনয়টাই করতে চাই। নিশ্চয়ই দর্শকরা আপনার কাছ থেকে আরো ভালো ভালো কাজ পাক, সেটা আমরাও চাই। তারকাদের নিয়ে অনেক সময় হয় না যে তারকা খ্যাতি হওয়ার পর আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকায় বা বিনোদন সংবাদকর্মী যারা আছেন, আমরা অনেক সময় দেখি যে ব্যক্তিগত বিষয়গুলো বেশি আলোচনায় আনতে চান। কোথাও মনে হয় কিনা যে আসলে এই ধরনের ব্যক্তিগত বিষয়গুলোর থেকে তার কাজ নিয়ে বরং বেশি আলোচিত হোক, সেটি তো হওয়া উচিত, সেটা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় কিনা? হ্যাঁ, আমি খুবই কম টক শোজে যাই। আমার কাছে মনে হয় যে আমার যেই টক শোগুলা মনে হয় যে যারা ডিসেন্ট ওদের কাছে আমি যাই। এছাড়াও কিছু সাংবাদিক তো আছেই, সবসময় দেখা যায় যে কোনো ইভেন্টে গেলে ব্যক্তিগত প্রশ্ন করে। আমার পার্সোনালি ভাল লাগে না। আমার কাছে মনে হয় কাজই আমার পরিচয়। আমি যদি কাজের চেয়ে কথা বেশি বলি তাহলে আমি লেম হয়ে যাব। আমি যখন অনেক ভালো কাজ করব তখন সবাই আমাকে নিয়ে কথা বলবে, আমার নিজের কথা বলতে হবে না, বা আমার বলতে হলেও সেটা আমি আমার কাজ নিয়ে কথা বলবো। এই জায়গা থেকে একটু খারাপ লাগে মাঝে মাঝে। সেই জায়গা থেকে আমি ওদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ নো পার্সোনাল কোয়েশ্চেন্স। তারপরেও দেখা যায় যে একটু তো বিব্রত হতেই হয় মাঝে মাঝে, একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, এই তো। এরপরেও তো ব্যক্তিগত জীবন নিয়ে আসলে প্রসঙ্গক্রমে যেহেতু তারকা, তাদের আসতেই হয় অনেক প্রশ্ন। আমরা একটু দর্শকদেরকে আপনার ব্যক্তিগত পরিকল্পনা, যেমন কাজের পরিকল্পনার কথা বললেন, বিয়ে, সংসার, এই জাতীয় পরিকল্পনা নিয়ে কিছু বলবেন কিনা, যদি এটি ব্যক্তিগত প্রশ্নই হয়? হ্যাঁ, আপাতত আমার বিয়ে নিয়ে কোনো প্ল্যান নাই। সো আমার হচ্ছে মনে হয় আমি অনেক ওপেন একজন মানুষ। আমি যদি কখনো বিয়ে করি সবাইকে জানিয়েই করব। আমি ওই যে লুকিয়ে লুকিয়ে সবকিছু করা ওই টাইপের মানুষ, পরিবারের সাথে আলোচনা করি, একদমই তাই। সো এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই। এখন পর্যন্ত যে চিন্তা করছি কিভাবে আরো বেটার করা যায় নিজেকে, আরো কিভাবে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়। অলরেডি আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তারপরেও নিজের জায়গাটাকে আরো কিভাবে শক্ত করা যায় এটা নিয়ে আপাতত ভাবছি। আপাতত পার্সোনাল এই সব বিয়ে শাদী এখন ইচ্ছা নেই। নিশ্চয়ই। আমরা একটু কাজের কথায় ফিরি। নাটক নিয়ে যেহেতু কথা হচ্ছিল, বাংলাদেশের নাটকের আমরা গত 5 বছর মূল্যায়ন করলে আমরা দেখেছি অনেক ভালো ভালো নাটক, শিল্প মানসম্মত নাটক এসছে। এখন কি মনে হয় যে এই সময়টাতে গল্পের সংকট দেখেন, নাকি নির্দেশক সংকট, অথবা ভালো মানের নাটক নির্মিত হচ্ছে? কেমন মনে হয় অভিনয় শিল্পী হিসেবে? যারা ভালো কাজ করছে তারা করছে। আমার কাছে মনে হয় যে একটা টাইপ হয়ে গেছে যে যেই ডিরেক্টর যাকে নিয়ে কাজ করছে শুধু তাকে নিয়েই হয়তো ভাবছে, বা সে কয়েকজনকে নিয়েই ভাবছে। এক্সপ্লোর করার ক্ষমতাটা আমার কাছে মনে হয় কমে গিয়েছে। আগে যেমন কি হতো যে একটা ডিরেক্টর সব অ্যাক্টরদের সাথে কাজ করতে চাইতো। টু বি অনেস্ট এখন এটা একটু কমে গেছে। সো সেই জায়গা থেকে একটু খারাপ লাগে। তবে আই হোপ অ্যান্ড প্রে যে যেহেতু প্ল্যাটফর্ম অনেক বড় হয়েছে, অনেক ওটিটি প্ল্যাটফর্মস আছে, অনেক কিছু আছে এখন আমাদের করার, মানে ইউটিউবে বলেন বা ওটিটিতে বলেন। সো সেই জায়গা থেকে আমিও চাই ডিফারেন্ট ডিরেক্টরের ডিফারেন্ট এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একটা ডিরেক্টর এক একটা আর্টিস্টকে প্রেজেন্ট করে এক এক রকম ভাবে। সেই জায়গা থেকে আমিও এটা চাই।
আমাদের দেশে অনেক ভালো ভালো ডিরেক্টর আছে, বাট ওই যে বললাম এক্সপ্লোরের জায়গাটা একটু কমে গেছে। এছাড়া ভালো ভালো কাজ হচ্ছে, এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বিষয়টা কি এরকম যে ডিরেক্টরের ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত সম্পর্ক, এটার ভিত্তিতে অনেক সময় নাটকে আমি শুধু ডিরেক্টরকে ব্লেম করব না, আমার কাছে মনে হয় যে এখানে অ্যাক্টরদের, প্রোডিউসারদেরও একটা প্রেফারেন্সেস থাকে। এটাকে আমি কোনো জাজ করছি না, যার যার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, বাট অনেক অনেক ভালো অ্যাক্টরস আছে যারা অপরচুনিটিস পায় না। সো আমার কাছেও এটাই মনে হয় যে অপরচুনিটিসগুলা আরো একটু এক্সপ্লোর করলে হয়তো কাজের জায়গা থেকে আরো অনেক আর্টিস্ট আরো অনেক ভালো ভালো কাজ করতে পারবে। আপনার নিজের কি ধরনের চরিত্রগুলো করতে, সব ধরনের চরিত্র আপনি করতে চান? হয় না যে ফিকশন কাজ করতে ভালো লাগে, অথবা একটু রহস্যময়ী চরিত্রে কাজ করতে ভালো লাগে, যেমন ভিকি জাহেদ একটা প্যাটার্নে কাজ করে। আপনার নিজের কোন কাজগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়, বা যে এই ধরনের চরিত্রগুলো বেশি ভালো লাগে, এরকম কি হয়? অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে তো সব চরিত্রই করতে ভালো লাগে। যেমন ভিকি ভাইয়ের কথা বলেন, সে একটা টাইপ, তার কাজ করার আমার অনেক ইচ্ছা ছিল, যেটা আমি প্রাকৃতজন করলাম ওনার সাথে, খুবই ভালো লেগেছে। ব্যাচেলর পর আরেকটা টাইপ, কমার্শিয়াল ঘরানার। তো সুমন আনোয়ার ভাইয়ের কাজ আরেকটা টাইপ, শিয়াব ভাইয়া যদি কখনো কাজ করে তার টাইপটা হবে আলাদা। সো এক একজনের টাইপ আলাদা। আমার কাছে মনে হয় একটা অ্যাক্টরের কখনোই উচিত না একটা টাইপের কাজ করা। একটা অ্যাক্টর তখনই অ্যাক্টর হবে, ভালো অ্যাক্টর, যখন সে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস গুলো অ্যাকসেপ্ট করে, রাইট? সো আমিও অ্যাজ অ্যান অ্যাক্টর এটা চাই, বাট ওই যে বললাম আমাদের দেশে একটু অপরচুনিটিস একটু কম, একটু এক্সপ্লোর করার ক্ষমতা, ঘুরে ফিরে পরিচিত দু একজন মুখকে দিয়ে নাটকগুলো করানো হয়, অনেক সময় এটা হয় আর কি। আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে, একেবারে শেষ সময়ে আপনার কাছে ছোট ছোট করে একটু মন্তব্য নেই। আমাদের চ্যানেল আইয়ের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান সেটা একটু বলতে পারেন। খুবই ভালো লাগছে নিউ ইয়র্কে এসে চ্যানেল আইয়ের স্টুডিওতে আমি এখন বসে আছি। এটা আমার জন্য খুব ভালো লাগে, কারণ আমার বেড়ে ওঠা চ্যানেল আই থেকে, আমি শুরু করেছি চ্যানেল আই থেকে। সো আমি বলবো যে আপনারা যেভাবে সবসময় আমাকে ভালোবেসে গেছেন, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন এবং দোয়া করবেন আমি যাতে লাইফে আরো অনেক ভালো ভালো কাজ করতে পারি এবং আপনাদের সামনে যেন নতুন নতুন কাজ নিয়ে আসতে পারি। নিশ্চয়ই। আর একটুখানি একটা প্রশ্ন আমার রয়ে গেছে, যে আমরা নাটকে অনেক সময় এখন নাটকগুলো দেখি যে ইউটিউবকে চিন্তা করে, ভিউকে চিন্তা করে নাটকগুলো বানানো হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমি এই বিষয়টাকে একদমই খারাপভাবে দেখি না, বাট ভিউকে চিন্তা করে হলেও আপনার কন্টেন্টটা কি হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট। আমার অনেক কাজ আছে অনেক ভিউ, অনেক কাজ আছে কম ভিউ, বাট কম ভিউর যে কাজটা সেটা কি খারাপ কাজ? না, সেটা একটা প্যাটার্নের কাজ যেটা অনেকের কাছে ভালো লাগবে না। বাট যেগুলো বেশি ভিউ হচ্ছে আমার, সেগুলোকে খারাপ কাজ সেটাও কিন্তু না, সেগুলো মানুষ এনজয় করছে বলেই ভিউ হচ্ছে। সো কিছু কিছু এটা আসলে ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে, ডিরেক্টর গল্পটা কিভাবে দেখাচ্ছে, এটা কি লেম হচ্ছে নাকি একটা মেসেজ আছে বা একটা ফান আছে, ফুর্তি আছে। তো আমার কাছে বিষয়টা মোটেও একদম খারাপ লাগে না। এটা হচ্ছে অ্যাক্টরের চুজ করতে হবে তুমি কোন গল্পটা করছো, তুমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছো, এন্ড ডিরেক্টরের অফ কোর্স। পার্সিবানা, অনেক ধন্যবাদ জানাই চ্যানেল আই স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো। দর্শক, আমাদের সঙ্গে অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পী পারসাইভানা আড্ডা দিচ্ছিলেন। আমরা অনেক গল্প জানলাম তার অভিনয় জীবনের। আমরা আশা করব যে আগামী দিনে আরও ভালো ভালো কাজ তিনি আমাদেরকে উপহার দেবেন, সেই প্রত্যাশায় আজকের এই উত্তর আমেরিকা স্টুডিওর প্রবাসের কথার অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভকামনা।